কথা অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রায়শই রাস্তাঘাটে যখন যানজটে আটকে থাকতে হয় তখন সেটা অত্যন্ত বিরক্তির উদ্রেক করে, আমাদের সময় নষ্ট হয়, আমাদের এনার্জি নষ্ট হয়, আমরা ইরিটেটেড হই। কিন্তু আমরা কখনো যেটা ভাবতেও পারি না যে আসলে এই যে যানজট তার একটা পরোক্ষ প্রভাব এসে পড়ছে একদম আপনার আমার পকেটে, যেটা আপাত দৃষ্টিতে আমাদের নজরে পড়ার কথাই নয়। কিন্তু আইআইএম কলকাতার বিশেষজ্ঞরা তারা একটি সমীক্ষা করেছেন যেখানে দেখা যাচ্ছে যে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়ছে দেশের অর্থনীতি শুধুমাত্র এই জ্যামের কারণে, এবং যার যে দায়ভারটা সেটা কার্যত এসে পড়ছে আমাদের কাঁধেই। আপনাদের শুরুতেই দেখাবো সেই সংক্রান্ত প্রতিবেদন। ট্রাফিক জ্যামে ফেঁসে গেছেন, পৌঁছতে দেরি হয়ে যাবে বুঝতে পেরে মেজাজ ক্রমশ গরম হচ্ছে। এ তো রোজকার অভিজ্ঞতা, কিন্তু আপনার ক্ষতি শুধুমাত্র এই পথে হলো দেরিতেই আটকে থাকছে না। যানবাহন থমকে থাকায় গোটা দেশে অর্থনীতির ক্ষতি হচ্ছে, পরোক্ষে যার বোঝা বইতে হচ্ছে আপনাকেই। আপনি অফিস পৌঁছতে পারছেন না, রাস্তায় জ্যামে ফেঁসে আছেন, তাতে সময়ের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তার থেকেও বড় ক্ষতি গোটা দেশের হচ্ছে। এবং এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, যেটা হাইওয়ের কাছে, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এইভাবেই সারা দিন ধরে কিন্তু লরি একটু একটু করে দাঁড়াতে থাকে এবং সেই দাঁড়ানোর জন্যই কিন্তু এত বড় ক্ষতি হচ্ছে। সড়কপথে পণ্য পরিবহনে দেরির মাসুলটা ঠিক কীরকম হিসেব কষেছে আইআইএম কলকাতা এবং বেসরকারি সংস্থা ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। জাতীয় রাজ্য সড়ক মিলিয়ে সারা দেশে 28টি রুটে 1 বছর ধরে চালানো হয়েছে যৌথ সমীক্ষা। রিপোর্ট বলছে, খারাপ ও সরু রাস্তায় ক্রমশ গাড়ির সংখ্যা বাড়া, চেকপোস্ট ও টোল প্লাজায় সময়ের অপচয়, পুলিশি হেনস্থার মতো নানা কারণে পণ্যবাহী ট্রাকের গতি কমে যাচ্ছে। এজন্য প্রতি বছর দেশের অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 42,000 কোটি টাকা। পণ্যবাহী যানের গতি কম থাকায় বেশি তেল পুড়ছে, বাড়তি জ্বালানির খরচ বাবদ বছরে ক্ষতি হচ্ছে প্রায় 93,000 কোটি টাকা। সব মিলিয়ে সড়কপথে পণ্যবাহী যানের গতি কম থাকায় বছরে দেশের ক্ষতি হচ্ছে প্রায় 1,35,000 কোটি টাকা। একইভাবে শহরের রাস্তায় ট্রাফিকের ভিড়ে আপনার গাড়ির গতিও কমে যাচ্ছে, বাড়ছে প্রতি মাসে তেলের খরচ। পণ্যবাহী যানের গতি কমে যাওয়ায় যে ক্ষতি হচ্ছে, পরোক্ষে তার বোঝাও বইতে হচ্ছে আপনাকেই। পণ্যবাহী যানের গতি কমে যাওয়ায় বাড়ছে পরিবহন খরচ ও যোগানের ঘাটতি, যার জেরে বাড়ছে জিনিসের দাম। জ্বালানি আমদানির খরচ বেড়ে যাওয়ায় সরকারি কোষাগারের চাপ বাড়ছে, যার জেরে ব্যাহত হচ্ছে আপনার জন্য উন্নয়ন। যখন অ্যাডিশনাল ফুয়েল কনজাম্পশন হয়, দ্যাট অলসো পলিউট দ্য এনভায়রনমেন্ট টু মাচ। ইটস নট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এটা খুব একটা পরিবেশের পক্ষে ভালো নয় যখন একটা গাড়ি আইডলিং স্টেটে থাকে আর কি, কারণ ওই এক্সস্ট তো বেরোয় আর কি, ফিউমসগুলো বেরোতেই থাকে। বছর কয়েক আগে আইআইএম কলকাতার 2টি সমীক্ষায় এই ক্ষতির পরিমাণ ছিল 93,000 কোটি টাকা। এ থেকে স্পষ্ট বছর বছর পাল্লা দিয়ে বাড়ছে বিপদ। সড়কপথে পণ্য পরিবহনের ক্ষতির পরিমাণ কমাতে সরকারকে একাধিক পরামর্শ দিয়েছে আইআইএম কলকাতা। নতুন রাস্তা তৈরি, চালু রাস্তা আরও চওড়া করা ও সঠিক রক্ষণাবেক্ষণ, সময়ের অপচয় কমাতে চেকপোস্টে নথি পরীক্ষায় পেপার ওয়ার্কের পরিমাণ কমিয়ে আনা এবং টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন চালু করা, পুলিশের অযথা হস্তক্ষেপ এবং পুলিশের হাতে পণ্যবাহী গাড়ির চালকরা যাতে হেনস্থার শিকার না হন তার ব্যবস্থা করা, এরকমই নানা পরামর্শ দিচ্ছে দেশের প্রথম সারির এই বি স্কুল। সমীক্ষা বলছে, খারাপ রাস্তা, চেকপোস্টে লম্বা লাইন, পুলিশি হেনস্থার মতো সমস্যা পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে অনেক বেশি। ফলে এখানে গাড়ির গতি জাতীয় গড়ের চেয়ে নিচে। ক্যামেরায় ফেলিক্স রকি নাথের সঙ্গে কমলিকা সেনগুপ্তের রিপোর্ট, 24 ঘন্টা। আর একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব যে সরাসরি এর প্রভাব কিভাবে এসে পৌঁছচ্ছে আমাদের কাঁধে, আপনার আমার কাঁধে। রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নিউজ রুম থেকে। রজত, ঠিক এইটা যদি একটু বুঝিয়ে দাও যে এই যে একটা যানজট, যেটা আমি আগেও বলছিলাম যে একটা যানজটের ক্ষেত্রে আমরা সময় অপচয় হচ্ছে সেটা বলে আফসোস হই, বিরক্ত হই, অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ সেখানে আমাদের পৌঁছানো সম্ভব হয় না, অনেক সময় আমরা দেখেছি এনার্জি ভীষণভাবে আমরা লুজ করছি। কিন্তু একদম তোমার আমার পকেটের ওপর তার যে প্রভাবটা, সেটা একটু যদি দেখাও যে কিভাবে সেটা সাফার করছে। দেখো, আমরা যদি কোনো উন্নত দেশের অর্থনীতি দেখি বা খুব দ্রুত গতিতে যারা উন্নয়নের পথে হাঁটছে, যেমন চীন, বা একেবারে আমরা যে উন্নতির আতুরঘর বলে যেই দেশটাকে বোঝা যায় আমেরিকা, এই দুটো দেশের যদি আমরা পণ্য পরিবহন যে 3টে মাধ্যম, সেগুলোর মধ্যে যদি আমরা একটা তুলনামূলক আলোচনা করি, তাহলে দেখা যাবে যে ভারতের যে পণ্য পরিবহন সেটা কিন্তু প্রায় 60 থেকে 65% সেটা দাঁড়িয়ে আছে তোমার সড়ক পরিবহনের ওপর। কিন্তু যখন আমরা সেটা চীনের ক্ষেত্রে যাচ্ছি, তখন
দেখা যাচ্ছে যে হিসেবটা কিন্তু একেবারেই উল্টো। সেখানে অনেক বেশি পরিমাণে তোমার জলপথ পরিবহন এবং রেল পরিবহনের ওপর জোর থাকছে। সড়কপথ পরিবহন আমেরিকায় কিন্তু যথেষ্ট রয়েছে, কিন্তু আমেরিকায় সড়কগুলোর যা অবস্থা, সেগুলোর যা কন্ডিশন, সেগুলো যতটা উন্নত মানের, ভারতে কিন্তু তার থেকে বহুলাংশে কম। অর্থাৎ সড়ক পথে যখন তুমি পণ্য পরিবহন করবে তখন খুব স্বাভাবিকভাবেই সেটা সময় সাপেক্ষ হবে। এবং আমাদের দেশে যে পণ্য পরিবহন রেলওয়েতে যেটা হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 20 থেকে 25% পণ্য থ্রু রেলওয়ে পরিবহন করা হয়। এবং এই রোডের উপর, সড়ক পথের উপর ডিপেন্ডেন্সিটা কমানোর জন্যই কিন্তু ডেডিকেটেড ফ্রেট করিডর যে তোমার ধারণা, সেটার জন্ম দেওয়া হয়েছে। 4টে ডেডিকেটেড ফ্রেট করিডর করার কথা। তোমার কাছে বিস্তারিত আসবো রজত, যে এর থেকে উপায় কি, যে যদি এই অর্থনৈতিক ক্ষতিটা সেটাকে সামাল দিতে হয় তাহলে তার বিকল্প পথ কি থাকছে? তার আগে একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো যে সাধারণ মানুষ তারা এটা শুনে, এটা জেনে কি বলছেন। বর্ষাকালে বাচ্চারা এখানে স্কুলে যেতে পারে না, পুরো জল জমে যায়। আমি নিজে গাড়ি চালাই, অসুবিধাজনক হয়ে যায়। রাস্তায় কোথায় কোনটা রাস্তা কোনটা গর্ত কিছুই বোঝা যায় না জল জমে গিয়ে। প্রশাসনিকভাবে আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সব কিছু প্রশাসনিক ক্ষমতা তাদের থাকাও এই রাস্তায় কেউ কর্ণপাত আজও পর্যন্ত করেনি। আমরা অসহায় অবস্থায় এই রাস্তা খানাখন্দ ভরা জল অবস্থায় আমরা কিন্তু যাতায়াত করছি। প্রচণ্ড অসুবিধা হয়, সাইকেল ধাপে যাতায়াত কেউ পড়ে গেলে মাথা ফাটা ফেটে যাবে এমন অবস্থা রাস্তার একদম। কতদিন ধরে 6-7 বছর হবে না, কিচ্ছু হচ্ছে না। আমরা চাইছি যে রাস্তাটা ভালো করে হোক। রাস্তা খারাপ হয়ে গেছে, মোটে আসতে পারেনি, পায়ে লেগে যাচ্ছে, গর্তে পা পড়ে যাচ্ছে। খুব রাস্তা আছে ते रास्ता खराब আছে, 8:10 मुझे लास्ट पंचिंग एंट्री ते আমি 8:15 হচ্ছে, 8:20 হচ্ছে। প্রত্যেক মাসে 500 টাকা 1000 টাকা আমাদের স্যালারির মধ্যে কেটে যাচ্ছে, হ্যাঁ, লেটের জন্য। এটা তো আমাদের নিজে ক্ষতি, হ্যাঁ। আর তার ফ্যাক্টরিটা আমাদের লেটে যাচ্ছি, প্রোডাক্ট যখন এই ক্ষতিগুলোর কথা তারা বলছেন, যে তারা কাজের জায়গায় দেরিতে পৌঁছচ্ছেন, গন্তব্যে দেরিতে পৌঁছচ্ছেন, তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, কখনো বা পড়ে গিয়ে চোট আঘাতও পাচ্ছেন, তারা সেই সময়ও ঘুণাক্ষরেও মালুম পাচ্ছেন না যে আসলে তাদের পকেটের ওপর দিয়েও কতটা অত্যাচার যাচ্ছে এই যানজটের কারণে। এর থেকে মুক্তির উপায় কি হতে পারে? আমি আবারও রজত শুভ্র মুখার্জির কাছে ফিরবো। যে রজত, তুমি যে ডেডিকেটেড ফ্রেট করিডোরের কথা বলছিলে, যে বিকল্প অপশনস কি হতে পারে? দেখো, বিকল্প অপশন একটাই, সেটা হচ্ছে যে গতি আনতে হবে। একটা যদি আমরা হলদিয়া পোর্ট থেকে কলকাতার তোমার ধর্মতলার কোনো বাজারে একটা লরি আসে, রাস্তার যা অবস্থা, তাতে যে তার যতটুকু সময় লাগবে আসতে, এবং আমাদের যে ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, তাতে যতটা সময় লাগবে সেটা কিন্তু অনেক কমানো যাবে যদি উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা, উন্নত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়। আমাদের রেলে ট্রেন পথে যেই পণ্য পরিষেবা পণ্য আনা হয়, তারও সেই ট্রেনের গতিবেগ মাত্র 25 কিলোমিটার। তার জন্য এই ডেডিকেটেড ফ্রেট করিডোর একটা উপায়, যেখানে 75 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় তোমার মালগাড়ি যাবে। এবং এই সড়ক পথের উন্নতি করতে হবে। যদি আমরা দেখি যে তোমার গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ যেই প্রকল্প, সেই প্রকল্পে তোমার পণ্যবাহী ট্রাকের যা গতি, এবং তার পাশাপাশি যদি অন্যান্য স্টেট হাইওয়েগুলো আমরা দেখি, সেখানে গতি কিন্তু অনেকটাই কম। ফলে সমাধানের পথ একটাই, যেটা তোমার 100 কিলো পণ্য, যেটা তোমার 1 মাস আসতে সময় লাগে, রাস্তাকে এমনটাই উন্নত করতে হবে যাতে সেই 1 মাস সময়টা কমে 10 থেকে 15 দিন দাঁড়ায়। তার ফলে খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে তাতে তোমার অয়েল কনজামশন কম হবে, তেল খরচ কম হওয়ার সাথে সাথে তার ইনপুট কস্ট কম হবে এবং জিনিসপত্রের দাম কমবে। ফলে সামগ্রিকভাবে অর্থনীতির উপর উন্নয়নের হার বাড়বে। এবং যেটা বলা হচ্ছে যে এটাকেই অ্যাড্রেস করলে আর্থিক উন্নয়নের হার 10% ছাপিয়ে যেতে পারে। রজত, ধন্যবাদ। রজত শুভ্র মুখার্জি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন। এবং রজত যে দাওয়াইগুলোর কথা বললেন, সোজা কথা একটাই, যে গতি আনতে হবে, পথে গতি আনতে হবে, এবং এই গতি দিয়েই একমাত্র ক্ষতির মোকাবিলা করা সেটা সম্ভব হবে। আপাতত সোজা কথা একটা বিরতির সময় হয়েছে, আর বিরতির পর আমরা যে প্রতিবেদন আপনাদের সামনে আনব, একের পর এক শিশু আপনার আমার চোখের অলক্ষ্যে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। অনেকেরই জায়গা হচ্ছে নিষিদ্ধ পল্লীতে। আর এই ভয়ঙ্কর পরিসংখ্যানটা, সেটা আমাদের চোখের সামনে খুব বড় আশঙ্কার জায়গা তৈরি করছে যদি আমরা
ক্রাইয়ের রিপোর্ট দেখি, কারণ সেখানে পশ্চিমবঙ্গ আমাদের এই রাজ্যের যে নাম সেটা তালিকার উপরের দিকেই।